স্থানীয় সরকার আইন সংশোধনের সুপারিশ চূড়ান্ত। ইসির নির্বাচনে অযোগ্য হচ্ছেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক আর বিল খেলাপিরা। পরিবর্তন হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞা। রাজনৈতিক মামলা প্রত্যাহারে নারী নির্যাতন মামলা বিবেচনা নয় বললেন আইনমন্ত্রী। ব্যবস্থা নেওয়া হচ্ছে ফ্যাসিস্ট সমর্থক কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে, জানালেন তথ্য উপদেষ্টা। রাষ্ট্রপতি জিয়া হত্যায় জড়িত মুজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ। আয়নাঘর পরিদর্শনে যাবেন 3 বিচারক। 2027 সালের হজের জন্য 2টি সরকারি হজ প্যাকেজ ঘোষণা ধর্ম মন্ত্রণালয়ের। সর্বনিম্ন প্যাকেজ 5,05,000 টাকা, বেসরকারি 5,13,000 টাকা। জেনজি ঝড়ে উত্তাল ভারত। ককরোচ জনতা পার্টির আন্দোলন চলছে। এই সমর্থনে নয়াদিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ। প্রশ্ন ফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ মোদির। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। স্থানীয় সরকারের আইন সংশোধনের সুপারিশ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। সেনা মোতায়েনের সুযোগ সৃষ্টিতে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী অন্তর্ভুক্তকরণ বিষয়ে সুপারিশমালা চূড়ান্ত করেছে সংস্থাটি। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না। এছাড়া দ্বৈত নাগরিক, ঋণ খেলাপি এবং ঋণ খেলাপির জামিনদার ও বিল খেলাপিদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা চলছে সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে। এই নির্বাচনে আইনগত নানা বিষয় নিয়ে মঙ্গলবার দীর্ঘ বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠকে সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, জেলা ও ইউনিয়ন পরিষদের আইন সংশোধনী আনতে সরকারের কাছে সুপারিশ পাঠানোর প্রস্তাব চূড়ান্ত করেছে সংস্থাটি। আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরা অংশ নিতে পারবেন না। ঋণ খেলাপির পাশাপাশি বিল খেলাপিরাও নির্বাচনে অযোগ্য ঘোষণা করে আইন সংশোধনের চূড়ান্ত করেছেন নির্বাচন কমিশন। স্থানীয় সরকার নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েনের বিধানও চায় ইসি। আইন প্রয়োগকারী সংস্থা সবগুলো আইনে এটা সেভাবে নাই, কাজে আমরা মনে করি যে সবগুলো আইনে এটা ইনক্লুড করা উচিত। এমপিওভুক্ত শিক্ষকগণ যেন নির্বাচনে অংশগ্রহণের অযোগ্যতা হয়। ঋণ খেলাপি বলে যে বিষয়টা আছে, যে দুটো ক্ষেত্র এখানে হচ্ছে বন্ধকদাতা এবং গ্যারান্টার। তো যিনি ব্যক্তিগতভাবে বন্ধকদাতা তিনি তো আছেনই, কিন্তু গ্যারান্টার যারা তাদেরকেও ঋণ খেলাপি হিসেবে অযোগ্য করার একটা কথা প্রস্তাবনাটা আমরা নীতিগতভাবে সম্মত হয়েছে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের ধাপ শুরু হতে পারে। আইন সংশোধনের জন্য দ্রুত সরকারের কাছে প্রস্তাব পাঠাবে বলে জানায় ইসি সচিব। আমরা আমাদের দিক থেকে মনে করেছি এটা সুপারিশ করা যায়, সেই জন্য আমরা সুপারিশগুলো পাঠাবো। রাখা বা না রাখার যার এখতিয়ার তিনি করবেন। ইলেকশনের শিডিউল যেদিন হবে সেদিন আমি আপনাদেরকে অতীতেও বলেছি, আমি 5 মিনিটের মধ্যে আপনাদের জানাবো। আমি ঠিক 5 মিনিটের মধ্যে আপনাদেরকে জানিয়ে দেবো। 31 আগস্ট ভোটার তালিকা চূড়ান্ত হচ্ছে। এরপর স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। আচরণ বিধিমালাগুলো। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের ক্ষেত্রে ধর্ষণ ও যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা মামলা বিবেচনায় আসবে না। আদালতে প্রমাণের ভিত্তিতেই এসব মামলা নিষ্পত্তি হবে, জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে সচিবালয়ে 10 জেলায় মামলাপূর্বক মধ্যস্থতা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে আইনমন্ত্রী জানান, দেশে 45 লাখ মামলা বিচারাধীন। মামলার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা এবং মিডিয়েশন প্রক্রিয়ার মাধ্যমে 1 বছরে মামলার সংখ্যা 25 লাখে কমিয়ে আনা হবে। আইনগত সহায়তা প্রদান কেন্দ্রের কার্যক্রম চলমান থাকায় মামলার সংখ্যা কমে এসেছে। তিনি বলেন, মিডিয়েশন প্রক্রিয়ায় কোনো দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না। আইনমন্ত্রী বলেন, নতুন সরকারের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত 4 মাসে আদালতে মামলার হার কমেছে 62.02%। 2025 সালের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত 4 মাসে মোট মামলা ছিল 11,280টি, আর চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত 4 মাসে মামলা হয়েছে 4,284টি। আগামী 1 বছরে আমাদের 4.5 মিলিয়ন যে মামলা আছে বলছি, তেমনি সেটা আমরা 2 মিলিয়নে কমিয়ে আনতে পারবো। এবং সেটা যদি পারি, আগামী 1 বছরে আমাদের বিচার বিভাগের জন্য একটি আশার আলো দেখাবে। কারণ পলিটিক্যাল ফ্লেভার যতই থাক না কেন, রেপের মামলা তাকে আদালতের মাধ্যমে নির্দোষ প্রমাণ করতে। স্ত্রীকে হত্যা করেছেন,
এসে বললেন আপনি অমুক দলের অমুক বড় নেতা ছিলেন, আমি সেটাকে পলিটিক্যাল মামলা হিসেবে প্রত্যাহার করে নেব, আমি এটা করব না। সেই জায়গাগুলো আমরা এক্সেপশনাল। বর্তমান সরকার গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি জানান, দেশ, রাষ্ট্র ও জনগণের কল্যাণে সরকার প্রধান চাইলে যে কোনো মুহূর্তে মন্ত্রিসভায় রদবদল করতে পারেন, তবে এর জন্য কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ও গুজব ঠেকাতে একটি আইনজীবী প্যানেল তৈরি করেছে সরকার। গুজবের বিরুদ্ধে সরকার কোনো ছাড় দেবে না বলেও সাফ জানিয়ে দেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। এ সময় তিনি জানান, সাইবার বুলিং কোনোভাবেই সহ্য করা হবে না। মিথ্যা ও অপতথ্য রোধে সরকারের কঠোর অবস্থানের পাশাপাশি মিথ্যা ও অপতথ্য ছড়ানো ব্যক্তিদের কঠোর হুঁশিয়ারি দেন তিনি। আগে যেমন মিডিয়ার ক্ষেত্রে এক ধরনের এডিটোরিয়াল ছিল, এডিটোরিয়াল প্রসেস এখনও আছে আমাদের মেইন স্ট্রিমের ক্ষেত্রে, সোশ্যাল মিডিয়াতে যেহেতু নাই, নিজকে এই ব্যাপারগুলো আসলে সবাইকে একটু বুঝে করতে হবে। আমরা খুব দ্রুত এটা করব এবং আপনারা নিশ্চিত থাকুন, ডিসইনফরমেশন বিশেষ করে, সাইবার বুলিং বিশেষ করে, এগুলো এই রাষ্ট্র সহ্য করবে না, সরকার সহ্য করবে না। স্পেসিফিক অভিযোগের ভিত্তিতে যেমন এই প্যানেল কাজ করবে, আবার সে স্বতঃপ্রণোদিত হয়েও কাজ করবে, এবং এটা শুধু যে সরকারের প্রতি যে ডিসইনফরমেশন সেটা নিয়ে কাজ করবে, এটা নাগরিকদের সুরক্ষার জন্যই আসলে তারা কাজ করবে। তথ্য উপদেষ্টা আরও বলেন, সরকারের বিভিন্ন পর্যায়ে দীর্ঘদিনের ফ্যাসিস্ট সমর্থিত কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর বিএনপিকে গণতান্ত্রিক সরকার দাবি করে তিনি বলেন, গণতান্ত্রিক সরকার কখনো কোনো অন্যায় নিপীড়নকে সমর্থন করে না, তবে সরকারের কোনো ভুল থাকলে আইনের মাঝে থেকে যে কোনো সমালোচনা করা যাবে। আমার কাছে মনে হয় যে সরকারকে কেউ আদৌ ভয় পায়, কেউ পাত্তা দেয় বলে মনে হয় না। বাট সরকারের সমালোচনা করেন, সরকারকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেন, সবাইকে নিয়ে, মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে অনেক কিছু হচ্ছে, আপনারা জানেন, মন্ত্রীদেরকে নিয়ে হচ্ছে। যথেষ্ট সমালোচনার জায়গা আছে। বাংলাদেশের সরকারের অনেক ভুল হবে, আমি প্রায় বলি, ওগুলো নিয়ে কথা বলেন, বিদ্রুপ করেন, আমাকেও বিদ্রুপ করা হয়, সমস্যা নেই। কিন্তু যে কথাটা বারবার বলছি, একটা জিনিসকে ভয় পেতে হবে, আপনি আইন ভাঙতে পারেন না। এখন আমরা আইনের নামে নিপীড়ন চালাবো কিনা, এটা হচ্ছে প্রশ্ন। উত্তর হচ্ছে না, চালাবো না, কারণ আমরা একটা ফ্যাসিস্ট বা মাফিয়া রেজিম নই। এ সময় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙা প্রসঙ্গে উপদেষ্টা জানান, এই ভাস্কর্যটির মুখাবয়বের সাথে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মিল ছিল না। 2019 সালে এটি তৈরি করা হলেও পুরো কাজ সম্পন্ন করা হয়নি। এছাড়া চলাচলের রাস্তায় এটি স্থাপন করায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, তাই সরকারের পক্ষ থেকেই এটি স্থানান্তর করা হচ্ছে বলেও জানান তিনি। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। সংবিধান সংস্কার ইস্যুতে সরকারি ও বিরোধী দল তাদের মতপার্থক্য ভুলে শিগগিরই এক সিদ্ধান্তে পৌঁছাবে, এমন প্রত্যাশা করছেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার পথে তারা সর্বাগ্রে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেবেন, এমনটি চান খেতাবপ্রাপ্ত এই মুক্তিযোদ্ধা। গত অধিবেশনে বিল পাশে তাড়াহুড়ো সহ কিছু নিয়মের ব্যত্যয়ের জন্য বিজি প্রেসের অবহেলাকে দায়ী করেন স্পিকার। এ বিষয়ে সবাইকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেন তিনি। জিয়াউল হক সবুজের রিপোর্টে বিস্তারিত। মাননীয় সদস্যবৃন্দ, সম্প্রতি শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। এই অধিবেশনে নতুন অর্থ বছরের বাজেট ছাড়াও পাশ হয়েছে 10টি নতুন বিল। সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটি গঠনকে কেন্দ্র করে শুধু সংসদে নয়, বাইরেও উত্তাপ ছড়াচ্ছে বিরোধী দল। যেহেতু জনগণের রায়কে সম্মান করা হচ্ছে না, তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। বিভিন্ন ইস্যুতে সরকারি ও বিরোধী দলের মধ্যে বিরোধপূর্ণ এই সম্পর্ককে স্বাভাবিক হিসেবেই দেখছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আগের পার্লামেন্টগুলোতে যেমন গালাগালির স্রোত বয়ে যেত, একে অন্যকে ব্যক্তিগতভাবে আক্রমণ করত, এবারে সংসদে তো সেটা দেখা যাচ্ছে না। সদস্যরা সংযত কথাবার্তা মেপে মেপে বলেন। এখানে সরকার এবং বিরোধী দল রাষ্ট্রীয় ইস্যুতে কিন্তু এক হয়ে যায়। অতীতের সংসদে এরকম ছিল না। আমি সপ্তমবারের মতো সংসদে এসেছি, সরকার এবং বিরোধী দলের মধ্যে এই ধরনের গঠনমূলক আলোচনা আগে দেখিনি। সংবিধান সংস্কার ইস্যুতে শিগগিরই দুপক্ষ এক মোহনায় মিলিত হবেন, এমন আশা তার। যারাই জনগণের ম্যান্ডেট পাবে তারা সংবিধান সংশোধন করতে সক্ষম, তাদের নীতিগত
অবস্থান রয়েছে সেটাই বোঝা যায়। আর বিরোধী দল তারাও বলতে চায় যে জুলাই সনদে যে গণভোটের প্রতি তারা জোর দিচ্ছেন। দেখা যাক, আশা করি তারা সরকারি দল এবং বিরোধী দল একটি পয়েন্টে এসে একমত হতে সক্ষম হবে এবং দেশের স্বার্থকে অগ্রাধিকার দিবে, এটাই আমি আশা করি। 3 দিনের যে নোটিশটা দেওয়ার কথা ছিল, ডকুমেন্টগুলো দেওয়ার কথা ছিল, দেওয়া হলো না, তার কোনো জাস্টিফিকেশন কিন্তু পেলাম না। সংসদের প্রথম অধিবেশনের মতো দ্বিতীয় অধিবেশনেও ইনভেস্টমেন্ট বিল সহ কয়েকটি বিল উপস্থাপন এবং পাশের ক্ষেত্রে তড়িঘড়ি নিয়ে যেই সমালোচনার জন্ম তা নিয়েও খোলামেলা কথা বলেন স্পিকার। একজন সংসদ সদস্যের কাছে প্রস্তাবিত বিলটি 3 দিন আগে পাঠাতে হয়, তারা পড়ে শুনে তারপরে এসে সংসদে এটা নিয়ে আলাপ আলোচনা করবেন। তো প্রায় ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে বিল ছাপা হয়ে আসতে অনেক দেরি হয়ে যায়। এটার প্রধান দায়ী বিজি প্রেস, তারা অনেক সময় নেয়। এখানে আমাদের মেশিনারি খুব স্লো। যাই হোক, এই দেরিটা ক্যালকুলেট করেই আমাদের দেওয়া উচিত ছিল, দোষটা আমাদেরই। তো ভবিষ্যতে আরও যাতে সময় তাদেরকে দিতে পারি, বিলটা যাতে তাদের কাছে যথাসময়ে পৌঁছে, সে ব্যাপারে আমরা যত্নবান হব। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পাওয়া ভিন্ন ধারার এই সংসদ দেশবাসীর আশা পূরণে সক্ষম হবে, এমনটাই প্রত্যাশা করছেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। এই সংসদের প্রতি আমি খুবই আশাবাদী। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার অবসরপ্রাপ্ত মেজর মুজফ্ফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল 2। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ এই আদেশ দেয়। মঙ্গলবার দুপুরে চিফ প্রসিকিউটরের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেয় আদালত। এছাড়া শাপলা চত্বর মামলায় 2-1 দিনের মধ্যে অভিযোগ গঠনের কথা জানান চিফ প্রসিকিউটর। রকুনুজ্জামানের রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে জড়িত অবসরপ্রাপ্ত মেজর মুজাফফর দীর্ঘ ৪৫ বছর ধরে ছিলেন আত্মগোপনে। গত বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে নেওয়া হয় জিয়া হত্যাকাণ্ডের ঘটনাস্থলে। তার বিচার কোন আইনে হবে, সেনা আইন না সাধারণ আইনে, এমন প্রশ্ন থাকলেও স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার পরিষ্কার করেন অভিযুক্ত সেনা কর্মকর্তার বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে। কোনো কনফ্লিক্ট নাই। মঙ্গলবার নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান, মুজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার আবেদন করা হয়েছে। আদালত হাজির করার আদেশও দিয়েছেন। গ্রেফতার দেখানোর আগে যেহেতু তিনি সেনাবাহিনীর তত্ত্বাবধানে রয়েছেন, সেই কারণে আজকে আমি একটা অ্যাপ্লিকেশন দিয়েছি যে তাকে আর্মির তত্ত্বাবধান থেকে প্রোটেকশন ওয়ারেন্টে আমাদের ট্রাইব্যুনালে হাজির করার জন্য আগামী 23 তারিখে 10টার মধ্যে তাকে হাজির করার জন্যে আর্মির অ্যাডজুটেন্ট জেনারেল বরাবরে একটি প্রোটেকশন ওয়ারেন্ট ইস্যু হয়েছে। তাকে আগামী তারিখে যদি আনা হয় আমাদের ট্রাইব্যুনালে, দেন আমরা তাকে শোন অ্যারেস্টের আবেদন করব এবং পরবর্তীতে অন্যান্য আইনগত যেসব কার্যক্রম আছে সেগুলি করা হবে। চিফ প্রসিকিউটর জানান, মুজাফফর ও 1-11-র অন্যতম কুশীলব অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী একসময় একত্রে ভারতে ছিলেন। বিভিন্ন অপরাধে তাদের পারস্পরিক যোগসাজশ নিয়ে তদন্তের জন্য জিজ্ঞাসাবাদের প্রয়োজন। ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির মধ্যে মাসুদউদ্দিন চৌধুরীর অনেক সংশ্লিষ্টতা ইতিমধ্যে আমাদের তদন্ত সংস্থা পেয়েছে এবং সেই সময়ের মধ্যে যখন সারা বাংলাদেশে যখন এই যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হচ্ছিল, তখনও এই আসামি এবং মাসুদউদ্দিন চৌধুরীর মধ্যে একটা সংশ্লিষ্টতা আমাদের তদন্ত সংস্থা ইতিমধ্যে পেয়েছে। সেই কারণে মাসুদউদ্দিন চৌধুরীকে আবারও জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে। এমনও হতে পারে যে এই দুইজনকে একত্রে মুখোমুখি জিজ্ঞাসাবাদেরও প্রয়োজন থাকতে পারে। এদিকে ডিজিএফআই, ডিবি ও র্যাবের গোপন বন্দিশালা তথা আয়নাঘর পরিদর্শনে যাবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 3-এর বিচারক। শাপলা চত্বর মামলায় অভিযোগ গঠনের জন্য আরও 2-1 দিন সময় লাগবে বলেও জানান চিফ প্রসিকিউটর। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে 36 জনের প্রাণহানির ঘটনা স্মরণে দোয়া সহ দিনব্যাপী কর্মসূচি পালন করছে প্রতিষ্ঠানটি। সকালে দিয়াবাড়ি ক্যাম্পাসে নিহতদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে তাদের আত্মার মাগফিরাত কামনায় প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের উপস্থিতিতে বিশেষ দোয়া করা হয়। নিহত শিক্ষার্থীদের প্রতি শোক ও দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি তুলে ধরেছেন সহপাঠী ও বন্ধুরা। 2025 সালের 21 জুলাই দুপুরে স্কুলের হায়দার আলী ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর F-7 BGI মডেলের যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। এই ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সহ অন্তত 36 জন নিহত হন, আহত শতাধিক। ভয়াবহ ওই দুর্ঘটনার স্মৃতি এখনও তাড়া করে স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও প্রত্যক্ষদর্শীদের।
অনেকেই এখনো অসুস্থ আছে, স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করতেছে, আর যারা সেদিন দেখেছে তারা তো এখনো ট্রমার মধ্যেই আছে। আমরাই বড়রাই ট্রমার মধ্যে আছি। আমরা তো আসলে ওই স্মৃতিটা ভুলার না, কোনোদিন আমরা এটা ভুলতে পারবো না। এখনো আতঙ্কিত করে, মনে হয় যেন বিমানটা আমাদের এরিয়াটা পার হয়ে গেলেই মনে হয় যেন একটু স্বস্তির নিঃশ্বাস আসে। মানে এখনো আমাদের ভয় লাগে। আমার বাচ্চা অনেক দিন পর্যন্ত ওই বিমানের সাউন্ডে ঘুমাতে পারতো না। যে কোনো জাতীয় দুর্যোগে ভয়কে জয় করে এগিয়ে যাবার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান। ভয়াবহ অভিজ্ঞতার পরও ক্ষতিগ্রস্তরা যেভাবে এগিয়ে যাচ্ছে তা অনুসরণীয় উল্লেখ করে তিনি বলেন, মাইলস্টোন ট্র্যাজেডির ধকল কাটিয়ে উঠতে যারা কাজ করছেন তাদের জাতি সবসময় স্মরণ করবে। আহমেদ সরারের রিপোর্ট। মাইলস্টোন ট্র্যাজেডির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজন করা হয় স্মরণ সভার। সেই দুর্যোগ মোকাবেলায় এবং ক্ষতিগ্রস্তদের চিকিৎসায় বিভিন্ন পর্যায়ে ভূমিকা রাখা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা জানানো হয়। স্মরণ সভায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডক্টর জুবাইদা রহমান বলেন, মাইলস্টোন ট্র্যাজেডিতে চিকিৎসক সহ সবার ভূমিকা জাতি স্মরণ করবে সব সময়। শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যাবার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভয়াবহ অভিজ্ঞতার পরও ক্ষতিগ্রস্তরা যেভাবে এগিয়ে যাচ্ছে তা অনুসরণীয়। ভয়াবহ অভিজ্ঞতার পরও আপনারা যেভাবে সাহস ও সংকল্প নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন, জাতি কোনোদিন ভুলবে না। এই কষ্টের পরে যে দৃঢ়তা সকলে দেখিয়েছেন, সেই জন্য তাদের জানাই ধন্যবাদ। স্মৃতিতে ভয়াবহতা নিশ্চয়ই এখনো ভীত করে, কিন্তু শঙ্কা ভয়কে জয় করে সাহসিকতার সাথে আপনারা যেভাবে দৃষ্টান্ত স্থাপন করেছেন, দেশ ও জাতি নিশ্চয়ই জানায় কৃতজ্ঞতা, সহমর্মিতা, অভিনন্দন। এই কষ্টের মধ্যেও যে সাহসিকতা, সহমর্মিতা ও আত্মত্যাগের নিদর্শন সারা বিশ্ব দেখেছে, তা ইতিহাসে বিরল। অনুষ্ঠানে আহতদের চিকিৎসায় যে কোনো সহায়তার কথা জানানো হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আমাদেরকে ভাবতে হবে মানুষের জন্য, কল্যাণের জন্য। আমরা বর্তমানে সরকারে আছি, আমরা চেষ্টা করব আপনাদের সাথে আরো দিন পাশে থাকতে। যারা এখনো ফলো আপে আছে, আমাদের ডাক্তাররা নিষ্ঠার সাথে বার্ন ইউনিটে কাজ করে যাচ্ছেন। এরপরেও যদি আরো কিছু উন্নততর চিকিৎসার প্রয়োজন হয়, আমাদের সরকার, আমরা পিছিয়ে থাকবো না। এবং আমাদের চেষ্টা থাকবে প্রতি মুহূর্তে তাদের যে দীর্ঘমেয়াদী পুনর্বাসন এবং এই ঘটনার সঙ্গে যারা চাক্ষুষ জড়িত হয়েছিলেন তাদের সকলের যে লং টার্ম মেন্টাল হেলথের জন্য যে সাইকোসোশ্যাল সাপোর্ট অ্যান্ড কাউন্সেলিং, এগুলো সহ সর্বাত্মকভাবে আমরা তাদের পাশে থাকব, পাশে আছি। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিকরা জানান, যে কোনো জাতীয় সংকটে বাংলাদেশের পাশে থাকবেন তারা। একটা স্বাভাবিক যে মনটা একটু দুঃখিত, এই দুঃখিত মনে কি আমি বলবো আমি ভেবে পারছি না, কিন্তু জীবন তো চলবে। যারা বেঁচে আছে ওদের ট্র্যাজেডিটা আমরা ভাবতে পারি না, ওদের যন্ত্রণা, ওদের দুঃখ ওরাই জানে যে কিভাবে ওদের জীবন যাপন করতে হবে। অনুষ্ঠান শেষে ডক্টর জুবাইদা রহমান মাইলস্টোন স্কুলে আহত শিক্ষার্থী, অভিভাবক এবং নিহতের স্বজনদের সাথে কথা বলেন। যে কোনো প্রয়োজনে জিয়াউর রহমান ফাউন্ডেশন তাদের পাশে থাকবে বলে আশ্বাস দেন। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। 2027 সালের হজের জন্য 2টি সরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। বিগত 2টি সরকারের তুলনায় 2027 সালে হজ ফ্লাইটের বিমান ভাড়া 24,830 কমিয়ে 1,30,000 টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমান আল্লাহর মেহমানদের সর্বোচ্চ সেবাদানের নির্দেশনা দিয়েছেন বলে জানান ধর্মমন্ত্রী। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। 2027 সালের মে মাসে হবে পরবর্তী হজ। পবিত্র হজের বেশ বাকি থাকলেও এরই মধ্যে সরকারিভাবে শুরু হয়েছে হজ যাত্রার কার্যক্রম। মঙ্গলবার সকালে সচিবালয়ে 2027 সালের হজের প্যাকেজ ঘোষণা করেন কাজী শাহ মোহাম্মদ হুসাইন কায়কোবাদ। মাধ্যমে গণমাধ্যম সমূহকে ধর্মমন্ত্রী এ সময় বলেন, প্যাকেজ 1 খরচ নির্ধারণ 6,15,263 টাকা এবং প্যাকেজ 2 এর খরচ 5,05,648 টাকা।
সেই সাথে বেসরকারি সাধারণ হজ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে 5,13,648 টাকা। 2026 সালে মিনা আরাফা এবিসি ও ডি মোট 4টি সার্ভিস প্যাকেজ ছিল, কিন্তু 2027 সালে হজের সার্ভিস প্যাকেজ হবে 3টি। ডি সার্ভিস প্যাকেজটি থাকছে না। এছাড়া 2027 সালে হজে হাফ বোট ক্যাটারিং বাধ্যতামূলক করা হয়েছে। এই সকল উদ্যোগের কারণে হজ্জের সেবার মান বৃদ্ধি পাবে বলে আমি আশা করি। মন্ত্রী জানান 2027 সালের হজে সৌদি আরব 3টি সার্ভিস প্যাকেজ চালু করেছে, তবে আগের ডি প্যাকেজটি এবার আর থাকছে না বলেও জানান তিনি। অতীতে হজ নিয়ে নানা অনিয়মের কথাও তুলে ধরেন ধর্মমন্ত্রী। তবে একটা জিনিসে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যেখানে 2 লক্ষ টাকা ভাড়া ছিল, পৃথিবীতে কোনোদিন দেখেছেন আপনারা যে কমেছে? এই জিনিসটা পৃথিবীতে কখন আপনারা এখানে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব পারছেন বিমান ভাড়াকে কমাতে। পৃথিবীতে কোথাও না, সবখানেই বাড়ে। যেখানে 2 লক্ষ টাকা ছিল সেখানে 1,30,000 টাকা। ইনশাল্লাহ আগামীতে আল্লাহ যদি সহি সালামত তাদেরকে আরো কমবে মনে হয়। হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। ভারত প্রসঙ্গ। ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির তীব্র আন্দোলনে এবার সমর্থন দিয়েছে বিরোধী কংগ্রেস পার্টি। নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির ওপর পুলিশি নির্যাতনের তীব্র প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী সহ বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেতারা। এদিকে প্রশ্নপত্র ফাঁস রোধ করাকে জাতীয় দায়িত্ব বলে উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ দেন তিনি। এনডিএ সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী মোদী জোর দিয়ে বলেন, যে কোনো মূল্যে পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। তরুণদের ভবিষ্যৎ সুরক্ষায় দল মত নির্বিশেষে সব এমপিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহ্বান জানান তিনি। এদিকে নয়াদিল্লিতে শিক্ষার্থীদের উপর পুলিশি নির্যাতনের তীব্র প্রতিবাদ জানিয়ে নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ করেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী সহ বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেতারা। তারা ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করলে পুলিশ জোরপূর্বক প্রিয়াঙ্কা গান্ধী সহ এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সহ একাধিক বিরোধী নেতাকে আটক করে বাসে তুলে সরিয়ে নিয়ে যায়। অন্যদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি। সোমবার নয়াদিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের উপর পুলিশি লাঠিচার্জ ও কাঁদুনে গ্যাসের পর মঙ্গলবারও থমথমে পরিস্থিতির মাঝেই সেখানে অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা। সংগঠনটির মুখপাত্র আশুতোষ রাঙ্কা সাফ জানিয়েছেন, পুলিশি দমনপীড়ন সত্ত্বেও শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। এদিকে পুলিশের লাঠিচার্জে আহতদের সঙ্গে হাসপাতালে সাক্ষাৎ করেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। এক তরুণীর সঙ্গে সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের অন্তরঙ্গ মুহূর্তের ফাঁস হওয়া ভিডিওর প্রকৃত ঘটনা উদ্ঘাটনের পর নিয়ম অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জামাত ইসলামী। মঙ্গলবার দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, গাজী নজরুল ইসলামকে নিয়ে প্রকাশিত বিভিন্ন সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য দলটি পর্যবেক্ষণ করছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এ বিষয়ে গাজী নজরুল ইসলামের নিজস্ব বক্তব্য, তার প্রথম ও দ্বিতীয় স্ত্রীর বক্তব্য এবং দ্বিতীয় স্ত্রীর পিতার ভিডিও বক্তব্য এরই মধ্যে গণমাধ্যমে প্রকাশিত প্রচারিত হয়েছে। জামাত ইসলামী জানিয়েছে, বিষয়টি নিয়ে আরও খোঁজ খবর, তথ্য উপাত্ত সংগ্রহ এবং প্রকৃত ঘটনা যাচাই বাছাইয়ের পর দলীয় সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। উল্লেখ্য, গাজী নজরুলের সঙ্গে রাজধানীর মগবাজারের একটি হোটেলে এক তরুণীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। গাজী নজরুলের দাবি, ওই তরুণী তার স্ত্রী, তবে বিভিন্ন নথিপত্রে বিভ্রান্তিকর তথ্য থাকায় তাদের সম্পর্ক নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট একজন অভিযুক্তকে 4 দশকেরও বেশি সময় পর গ্রেপ্তার করা হয়েছে। এত দীর্ঘ সময়ে তিনি কোথায় ছিলেন, কারা তাকে নিরাপত্তা দিয়েছে এবং কিভাবে আইনের আওতার বাইরে ছিলেন, এসব বিষয়ে জাতির সামনে পরিষ্কার ব্যাখ্যা আসা প্রয়োজন। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনের আনন্দ ভবনে যুবদলের সাবেক সহ সভাপতি মরহুম জাকির হোসেন নান্নুর স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে তিনি কথা বলেন। জুলাই আগস্টের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী
লীগের যেসব নেতাকর্মী ভারতে পালিয়ে গেছে তাদের কারা আশ্রয় দিয়েছে সেই প্রশ্নেরও জবাব চায় দেশের মানুষ। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে রিসি বলেন, কোনোভাবেই হতাশ হওয়ার সুযোগ নেই। দীর্ঘ সংগ্রাম, ত্যাগ ও ধৈর্যের ফল একদিন অবশ্যই আসে। বর্তমান সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রশংসা করে রিসি বলেন, এসব কর্মসূচির সুফল মানুষের কাছে পৌঁছালে মরহুম জাকির হোসেন নান্নুর মতো ত্যাগী নেতাদের আত্মদান আরও অর্থবহ হয়ে উঠবে। আন্তর্জাতিক প্রসঙ্গ। টানা 10ম রাতের মতো ইরানের সিরিখ, বন্দর আব্বাস ও কেশম দ্বীপ সহ বিভিন্ন শহর লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে ওমান ও কুয়েত সহ মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিতে হামলা অব্যাহত রেখেছে ইরান। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগ এনে সোমবার রাতভর ইরানের দক্ষিণ উপকূলের শহরগুলোতে হামলা চালায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত হয় ইরানের কেশম দ্বীপ, বন্দর আব্বাস ও বন্দর লেঙ্গের মতো বন্দরের গুরুত্বপূর্ণ অবকাঠামো। বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পাল্টা প্রতিশোধ নিতে কুয়েতের ক্যাম্প আরিফ জানে মার্কিন হিমার্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে লক্ষ্য করে মিসাইল হামলা চালায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। বাহরাইন ও কুয়েতেও চলে ইরানের সামরিক অভিযান। হরমুজ প্রণালীর ওমান উপকূলের কাছে 2টি ট্যাঙ্কারে হামলা হয়েছে। বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা অব্যাহত থাকলে আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি মার্কিন সেনাদের মৃত্যুর জন্য ইরানকে বহুগুণ মাশুল গুনতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এদিকে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠী। ইয়েমেনের জনগণের উপর চালানো নিপীড়ন ও বন্দরগুলোতে অবরোধ আরোপের প্রতিক্রিয়ায় তারা এই পদক্ষেপ নিয়েছে। 2026 বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বল পুরস্কার নিয়ে বিতর্ক চলছে। লিওনেল মেসিকে সেরা খেলোয়াড়ের পুরস্কার না দেওয়ায় প্রশ্ন তুলেছেন সাবেক বিশ্বকাপ জয়ী ফুটবলার ডি মারিয়া, সুইডিশ তারকা জালাতান ইব্রাহিমোভিচ, ফুটবল পরিসংখ্যান গ্রুপ আর আর্জেন্টাইন সমর্থক গোষ্ঠী। তারা বলছেন সিলভার বল দিয়ে মেসিকে অসম্মান করেছে ফিফা। সাইফুর রহমান চৌধুরীর ডেস্ক রিপোর্ট। বিশ্বকাপ ফুটবলে ব্যক্তিগত সেরা পারফরমেন্সের স্বীকৃতি স্বরূপ 4 ক্যাটাগরিতে পুরস্কার দিয়ে আসছে ফিফা। সেখানে আসলে সর্বোচ্চ গোলদাতাকে গোল্ডেন বুট, সেরা খেলোয়াড়কে গোল্ডেন বল, সেরা গোলকিপারের জন্য গোল্ডেন গ্লাভস এবং সেরা তরুণ খেলোয়াড়কে পুরস্কৃত করা হয়। 2026 বিশ্বকাপে স্পেন চ্যাম্পিয়ন হওয়ায় সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতেছেন অধিনায়ক রদ্রি। রদ্রি এই বিশ্বকাপে শুধু স্পেনের অধিনায়কই নন, দলের মধ্যমাঠের অন্যতম সেরা খেলোয়াড়ও ছিলেন। এই আসরে সবচেয়ে বেশি প্রায় 90 সফল পাস দিয়েছেন রদ্রি। 2024 সালে ব্যালন ডি'অর জয়ী এই তারকা দলকে চ্যাম্পিয়ন করিয়ে আসরে সেরা খেলোয়াড় হয়েছেন। কিন্তু গোল্ডেন বলের লড়াইয়ে রদ্রি যাকে পেছনে ফেলে এই মুকুট জয় করেছেন সেই লিওনেল মেসি 2026 বিশ্বকাপে পারফরমেন্সের দিক দিয়ে স্প্যানিশ অধিনায়কের চেয়ে অনেক এগিয়ে ছিলেন। মেসি এই বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ 8 গোল এবং 4টি অ্যাসিস্ট করে দলকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এর বাইরে এই আসরে 25টি সফল ব্যক্তিগত ড্রিবলে জয়ী হয়েছেন মেসি এবং গোলের সম্ভাবনাময় প্রায় 20টি সফল ক্রস করে বিশ্বকাপে অনন্য রেকর্ডও গড়েছেন। এই আসরে 8 ম্যাচে 5 বার সর্বোচ্চ পয়েন্ট স্কোর করে ম্যাচ সেরা হয়ে বিশ্বকাপ ইতিহাসে সেরা সাফল্য প্রদর্শন করেছেন মেসি। যদিও রদ্রি এই বিশ্বকাপে কোনো গোল করেননি বা অ্যাসিস্টও করেননি, কিন্তু তারপরও মেসিকে টপকে রদ্রিকে গোল্ডেন বল দেওয়ায় প্রশ্ন উঠেছে। বিশ্বকাপ ফুটবলে ফাইনালে পরাজিত দলের খেলোয়াড়কে গোল্ডেন বল দেওয়ার রেকর্ড অনেক আছে। 2002 বিশ্বকাপে জার্মানির গোলরক্ষক অলিভার কান এবং 2018 বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে রানার্স আপ করে লুকা মদ্রিচ সেরা খেলোয়াড়ের সম্মান পেয়েছেন। ফুটবল ম্যাচে একজন খেলোয়াড় গোল, অ্যাসিস্ট এবং গোল সেভ এই 3 ক্যাটাগরিতে পয়েন্ট অর্জন করেন। সেখানে প্রথম 2 ক্যাটাগরিতে অনেক এগিয়ে থেকেও মেসিকে সেরা খেলোয়াড়ের পুরস্কার না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী তারকা ডি মারিয়া, সুইডিশ তারকা জালাতান ইব্রাহিমোভিচ সহ আর্জেন্টাইন ফুটবল কর্মকর্তারা। তারা ফিফার কাছে প্রশ্ন রেখেছেন 2018 বিশ্বকাপে 2টি গোল ও 1টি অ্যাসিস্ট করে লুকা মদ্রিচ যদি সেরা হতে পারেন তাহলে মেসি কেন এমন নজরকাড়া পারফরমেন্সের পর 2026 বিশ্বকাপে সেরা হতে পারবেন না? মেসিকে সেরা হতে আর কি করতে হবে এই প্রশ্ন রেখেছেন তারা। শুধু তাই নয়, ফাইনালে সর্বকালের সেরা ফুটবলারকে তার শেষ বিশ্বকাপে বিশেষ স্মারক প্রদান করে সম্মানিত না করায় ফিফার সমালোচনা করেছেন ফুটবল বোদ্ধারা। সাইফুর রহমান চৌধুরী, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক। 2026 বিশ্বকাপে রানার্স আপ হওয়ার আক্ষেপ থাকলেও দেশে ফিরেই দেশবাসীর অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হয়েছে আর্জেন্টিনা ফুটবল টিম। সোমবার নিউ ইয়র্ক থেকে যাত্রা করে স্থানীয় সময় সন্ধ্যা 6:30টার দিকে বুয়েনোস আয়ার্সে পৌঁছায় আর্জেন্টিনা দল।
এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে জাতীয় দলের অনুশীলন কেন্দ্র পর্যন্ত হাজারো সমর্থকের উপস্থিতিতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ফাইনাল শেষে দলের একটি অংশ দেশে ফিরলেও সব ফুটবলার একই বিমানে যাননি। মোট 16 জন খেলোয়াড় আর্জেন্টিনায় ফেরেন। বাকি 10 জনের কেউ কেউ যুক্তরাষ্ট্রে থেকে গেছেন নিজ নিজ ক্লাব বা বাসস্থানে, অন্যরা গেছেন ইউরোপে। দেশে ফেরা খেলোয়াড়দের রানওয়েতেই বিখ্যাত মুখ হাক হোস গানের সুরে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। এরপর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে খোলা বাসে করে তারা লিওনেল আন্দ্রেস মেসি ট্রেনিং সেন্টারে যান। পুরো পথ জুড়ে হাজারো সমর্থক পতাকা, গান ও স্লোগানে প্রিয় দলকে অভিনন্দন জানান। কোনো আনুষ্ঠানিক বিজয় উদযাপনের আয়োজন না থাকলেও অনুশীলন কেন্দ্রের বাইরে বিপুল সংখ্যক সমর্থক জড়ো হয়ে বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্বের জন্য খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আর্জেন্টিনার টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গের কষ্ট ভুলতে অনেক সময় লাগবে বলে মনে করেন অধিনায়ক লিওনেল মেসি। তবে ভালো দিনগুলোও মনে রাখতে চান তিনি। সোমবার ইনস্টাগ্রাম পোস্টে ফাইনালে হারে প্রত্যাশা প্রকাশের পাশাপাশি বিশ্বকাপে দলের পুরো যাত্রা তুলে ধরেন ফুটবল মহাতারকা মেসি। কষ্টটা সীমাহীন এবং এই ক্ষত সারতে সময় লাগবে, কিন্তু আমি সব ভালো দিকগুলো মনে ধারণ করতে চাই। যে ম্যাচগুলোতে আমরা নিজেদের সর্বস্ব দিয়ে ঘুরে দাঁড়িয়েছি, যা আমাদের স্মৃতিতে চিরকাল রয়ে যাবে। পুরো দেশের সমর্থন যা এই দলের কাজ ও প্রচেষ্টার সঙ্গে মিলে আমাদেরকে আরও একবার বিশ্বের সেরাদের কাতারে নিয়ে এসেছে। আমরা যা করেছি তার মর্ম পুরোপুরি উপলব্ধি করা এই মুহূর্তে কঠিন। এই দল টানা 2টি বিশ্বকাপে ফাইনালে পৌঁছেছে। শুভেচ্ছা জানানো এবং বার্তা পাঠানোর জন্য আমার হৃদয়ের গভীর থেকে আপনাদের অনেক ধন্যবাদ। আবারও আমরা একটি দেশ হিসেবে ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে থাকতে পেরেছি। আর্জেন্টাইন হওয়ার সীমাহীন গর্ব ভাগ করে নিয়েছি। শিরোপা জয়ের জন্য স্পেনকেও অভিনন্দন জানাতে চাই আমি। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। স্থানীয় সরকার আইন সংশোধনের সুপারিশ চূড়ান্ত। ইসি নির্বাচনে অযোগ্য হচ্ছেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক আর বিল খেলাপিরা। পরিবর্তন হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞা। রাজনৈতিক মামলা প্রত্যাহারে নারী নির্যাতন মামলা বিবেচনায় নয় বললেন আইনমন্ত্রী। ব্যবস্থা নেওয়া হচ্ছে ফ্যাসিস্ট সমর্থক কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে, জানালেন তথ্য উপদেষ্টা। রাষ্ট্রপতি জিয়া হত্যায় জড়িত মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ। আয়নাঘর পরিদর্শনে যাবেন 3 বিচারক। 2027 সালের হজের জন্য 2টি সরকারি হজ প্যাকেজ ঘোষণা ধর্ম মন্ত্রণালয়ের। সর্বনিম্ন প্যাকেজ 5,05,000 টাকা, বেসরকারি 5,13,000 টাকা। জেন জি ঝড়ে উত্তাল ভারত। ককরোচ জনতা পার্টির আন্দোলন চলছে। সমর্থনে নয়াদিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ। প্রশ্ন ফাঁসে, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ মোদির। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।